নমস্কার, আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায় আবার এসে গেছি সংগ্রাহকদের সঙ্গে আড্ডায়। বাংলালাইভ.com ও কলকাতা কথকতার যৌথ নিবেদনে আমরা যে বিখ্যাত সংগ্রাহকদের সঙ্গে আড্ডা মারছি, আজকের পর্বে আমরা এসেছি এমন একজন মানুষের কাছে যিনি কলকাতা শহরের একজন বিখ্যাত সংগ্রাহক এবং আমাদের অভিভাবক সম শ্রী গোপাল বিশ্বাস। নমস্কার গোপালদা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে যেটা জানতে চাইব যে সংগ্রাহক জীবন শুরু কিভাবে আপনার? সংগ্রহ হিসেবে তো কথাটা জানতাম না। ছোটোবেলায় দেখা দেখি স্ট্যাম্প মানে জমাতে শুরু করি। খুবই ছোটোবেলায় এক ভদ্রলোকের কাছ থেকে একটা স্ট্যাম্পের অ্যালবাম পেয়েছিলাম। সেটার থেকে শুরু হয়েছিল। স্কুল লেভেল অবধি কিছু কিছু জমিয়েছি, তারপরে তো ভুলেই গেছি, যেমন আর পাঁচজন অতটা সিরিয়াসলি নিইনি। পরে আমি কলকাতায় এলাম, আমি থাকতাম অন্য জায়গায়, কলকাতা থেকে দূরে। তো কলকাতায় যখন এলাম 92 সালে, তারপর থেকে একটু সিরিয়াসলি স্ট্যাম্পটা করার শুরু করলাম, ক্যাটালগ ধরে। সেই করতে করতে জমিয়ে গেছি, কিন্তু কোনোদিনও এক্সিবিট করিনি। তো এক্সিবিট করার পর থেকে দেখলাম যে এটা মানে অনেক তার ব্যাপ্তি, তাতে যে কস্ট ইনভলভড সেগুলো অনেকটা বেড়ে যাচ্ছে। তার আগে আমি ন্যাশনাল ইন্টারন্যাশনালে কম্পিট করে কিছু প্রাইজ টাইজও পেয়েছি। তো গ্র্যাজুয়ালি আমি এই চিঠিপত্র যেগুলো সহজে লোকে বুঝবে, স্ট্যাম্পটা একটু বেশি টেকনিক্যাল ব্যাপার হয়ে যায় যত হায়ার লেভেলে যায়। তো নানা রকমের সামাজিক ইতিহাস নিয়ে একটা শহরে, যেমন কলকাতা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, কলকাতা বিষয়ক সিনেমা, এই ধরনের নানা রকম জিনিসের। এবং এই যে 19 শতকে কি 20 শতকের গোড়ার দিকে যে যত আমাদের বাংলার বিখ্যাত লোকেরা, তাদের এক একজনকে নিয়ে নানা রকমের কালেকশন করা, সেগুলোতে তারপরে এসেছি চাকরি জীবনেই মেনলি। এবং আমি পাবলিক লাইফে এসেছি চাকরি করতে করতে, তো আর এগুলো খুব একটা হয়নি, আর এরকম কিছু ছিলও না। রিটায়ারমেন্টের পর থেকেই এগুলো দেখানো, করা, এক্সিবিট করা, এগুলো শুরু। না মানে তার আগে তো আপনার স্ট্যাম্পের কালেকশন তো একটা বিরাট ব্যাপার, মানে একটা অভাবনীয় জায়গায়। সেখানে আপনি প্রচুর পুরস্কারও আপনি পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আপনি নিজেও বললেন মানে স্ট্যাম্পের পাশাপাশি হঠাৎ মানে সুইচ ওভার করলেন সেটা কি ভালোবেসে। এবং আজকে যেখানে আপনার সংগ্রহ দাঁড়িয়ে, এই সংগ্রহ তো একটা মানে একটা বিরাট মানে মহিরুহ সম, কারণ নানা দিকে আপনার ব্যাপ্তি। মানে যেমন চিঠিপত্র আছে বিখ্যাত মানুষদের সই, লেবেল কালেকশান, পুরনো দিনের ম্যাচবক্স কালেকশান, পিকচার পোস্টকার্ড, বিখ্যাত সমস্ত ভারতবর্ষে যে ভাইসরয়রা ছিলেন তাদের সই, গভর্নর জেনারেলদের সই। মানে এটা তো পাওয়া যায় না সাধারণ মানুষের কাছে, এটা আপনার কাছে একটা বিরাট ব্যাপার। সেই জায়গাটা হঠাৎ করে মানে এই অল্প সময়ের মধ্যে সেটাকে আপনি সারলেন। ঠিক, ব্যাপারটা ঠিকই বলেছ যে স্ট্যাম্পে যখন করতে করতে, স্ট্যাম্প ঠিক না, আমি যখন থেকে এক্সিবিট করেছি সেটাকে বলা হয় পোস্টাল হিস্ট্রি। মানে খামের উপরে যে ছাপটা, যে স্ট্যাম্প লাগলো, যে ট্যারিফটা, কিংবা যে রুটে গেল, এখান থেকে লন্ডনে যাওয়ার তো ডিফারেন্ট রুট ছিল, সেই স্টিমারের নাম লেখা, তাতে কোনোটাতে হয়তো 12 আনা লাগে, কোনোটাতে 1 টাকা 2 আনা লাগে, সেগুলোর কেন সেসবগুলো, এগুলোকে বলে পোস্টাল হিস্ট্রি। সেই পোস্টাল হিস্ট্রি নিয়ে আমি ফাইনালি যে এক্সিবিট যা করি, সেটাতে ন্যাশনাল অ্যাটলিস্ট 3টেতে করেছি, এবং ইন্টারন্যাশনালও একটা করেছি, মানে কম্পিট করেছি। হ্যাঁ, কিছু মানে একদম টপ অ্যাওয়ার্ড পাইনি, কিন্তু তারপরের অ্যাওয়ার্ডটা পেয়েছি বেশিরভাগ জায়গাতে। তো এটা করতে গিয়ে দেখলাম যে এক তো হচ্ছে যে এটা খুব টেকনিক্যাল ব্যাপার, যারা এটার ভেতরে না ঢুকেছে, কিংবা তার গ্রামার, তার নিয়মটা, তার রুলস রেগুলেশনস না জানে, তারা বুঝতে পারবে না এটা একটা জিনিস কতটা দুষ্প্রাপ্য, কতটা দুর্মূল্য, আর একটা জিনিস অর্ডিনারি। মানে এটা বোঝাতে খুব ডিফিকাল্ট, অনেক পড়াশোনা। এইখানে তাহলে একটা কথা আসে যে একজন সংগ্রাহক শুধু সংগ্রহ করলে চলবে না,
তাকে পড়াশোনাও করতে হবে তো সেই বিষয়টা, না তো সে সংগ্রহের মূল্যটা তো সে নিজে একদম ঠিক কথা। যে যেমন স্ট্যাম্পটা একটা হচ্ছে যে ওয়ান অফ দ্য কি বলবো অর্গানাইজড কালেকশন, যেটা নিউমিসমেটিক এবং স্ট্যাম্প, তো তার জন্য প্রচুর বই আছে, লেখা আছে স্পেসিফিক্যালি সেই জিনিসগুলোর ওপরে, কালেক্টেবলগুলোর ওপরে। কিন্তু এটাতে একটাই প্রবলেম হচ্ছে যে সাধারণ লোকে সেগুলো বুঝতে পারবে না, যে একটা বিশপ মার্ক, যেটা প্রথম ডাকের ছাপ, যেটা তার দাম এখন 5 কোটি টাকা। ইন্ডিয়ান বিশপ মার্ক টোটাল 5টা আছে পৃথিবীতে। কাজে সেগুলো না জানলে, না পড়লে সেটা হবে না। কিন্তু এবং সেগুলো আমি তো পারবো না, আমার সাধ্যের বাইরে। তো কাজেই এখন আমি যেই লেভেলে ফিলাটেলিকেতে মানে স্ট্যাম্পে কালেক্ট করেছি, এখন আমাকে কোনো কিছু অ্যাড করতে গেলে মানে লাখের কমে কিছু হবে না। দ্বিতীয়ত এটা অন্য কেউ বুঝতে পারছে না, সেই কারণে আমি গ্র্যাজুয়ালি শিফট করলাম এমন জিনিসে যেটা সাধারণ লোকে বুঝতে পারে। একটা চিঠি এতে বলার কিছু নেই, একটা ভালো ছবি, পুরনো দিনের প্রিন্ট, বুটকাট কিংবা তো কাজেই সেগুলো করলে সাধারণ লোকে বুঝতে পারবে এবং সেটা আয়ত্তের মধ্যেও থাকবে। এটাকে তো মানে সংগ্রাহক ভাষায় এফএমআরা বলে। হ্যাঁ, তাই এফএমআরা বা টু ডাইমেনশনাল যে জিনিসগুলো জমাচ্ছেন, এর ব্যাপ্তিও তো একটা বিরাট ব্যাপার আছে, মানে এর মধ্যেও তো একটা ইতিহাস ধরা আছে। এই যে আপনি সমস্ত গভর্নর জেনারেল বা ভাইসরয়দের তাদের সই জোগাড় করেছেন বা চিঠি জোগাড় করেছেন, এমনি আপনার কাছে চেকও আছে বোধহয়, সই করা চেক আছে। এইগুলো তো একটা ইতিহাসকে ধরে রাখা, এর জন্যও তো পড়াশোনা করতে হবে। কারণ আপনি পুরনো বাঙালি যে কে বিখ্যাত যদি না জানেন, আপনি তো তার অটোগ্রাফ ধরুন বেরিয়ে গেল, আপনি জানলেন না কে একজন মানুষ, সে কিসের জন্য বিখ্যাত ছিল, তো সেটাও তো পড়াশোনা করতে হবে। অ্যাবসলিউটলি। বাংলার সামাজিক ইতিহাস সেটা সম্বন্ধে জানতে হবে। ব্রিটিশ যে এখানে রাজত্ব করেছিল, তার আগে যে মোগলদের রাজত্ব এবং তাদের যে যারা এখানকার রিপ্রেজেন্টেটিভ ছিল বেঙ্গলে, সেগুলো না জানলেও এটা পুরোপুরি, কেননা অনেক মিসিং লিঙ্ক আছে যেগুলো হয়তো আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে, আমি সেটা হাতে এলেও আমি ধরতে পারবো না যে এটা একটা মানে অসম্ভব একটা দামি জিনিস কিংবা একটা রেয়ার জিনিস। কাজেই সেটা সম্বন্ধে না পড়াশোনা যে কোনো এতেই করতে হবে। এবার আসি আপনার সংগ্রহ, মানে আপনার সংগ্রহের একটু যদি বিভাগগুলো আপনি বলেন। আমি বলি আমার সংগ্রহ বলতে আমি একটা তো হচ্ছে যে এই চিঠিপত্র, ডকুমেন্ট, বইয়ের সই ইত্যাদি এই ধরনের, মানে কারোর হস্তাক্ষর বলা যেতে পারে যেটা, সেটা হচ্ছে একটা দিক। সেটা নানা রকম ব্যাপার আছে, ঠিক আছে। সে কোনো জায়গায় একটা সার্টিফাই করেছেন, প্রশান্তচন্দ্র মহলানবিশ, ক্যালকাটা ইউনিভার্সিটির এতে, তো সে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে। তো সেটাও যেমন একটা সই, একটা চিঠিও হচ্ছে সই, একটা ব্যক্তিগত চিঠি হচ্ছে সই। তো এইগুলো হচ্ছে, তার মানে কি এগুলো অনেক বইয়ের মধ্যে সই করেছেন, সেটাও সই। এটা একটা ক্যাটাগরি গেল। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে এই যে লেবেল বললে তুমি একটু আগে উল্লেখ করলে, লেবেল বলতে অনেক রকমের লেবেল হয়। যেমন ইন্ডিপেন্ডেন্সের সময়ে, স্বাধীনতা সংগ্রামের সময়ে আমরা বয়কট জিনিসটা শুনেছি, বয়কট ব্রিটিশ গুড, বয়কট ফরেন গুডস। বয়কট লেবেল বেরোতো, যদিও সেটা এর থেকে অ্যালাউড ছিল না অ্যাডমিনিস্ট্রেশন থেকে, এবং সেটা সিক্রেটিভলি ওরা খামের উপর লাগিয়ে দিত এবং সেসব খামকে ডিএলওতে পাঠিয়ে দেওয়া হতো। কাজে সেসব লেবেলগুলো সাধারণের হাতে এসে পৌঁছে না। সেই ধরনের একটা কালেকশন আমার আছে খালি বয়কট লেবেলের উপরে, ভাবা যায় না। সেগুলোতে কোথাও গান্ধীর ছবি, কোথাও ভারতের ছবি, কোথাও নেহরুর ছবি। তখন নেতাজি অতটা, এদের তুলনায় অতটা ইম্পর্টেন্স ছিল না বলে নেতাজির ছবি ওই পিরিয়ডে নেই, কিন্তু পরে আছে। তো এই তিনজনই বেশিরভাগ এতে, কোথাও কোথাও আজাদের ছবি আছে, কোথাও এই নানা রকম এদের ছবি আছে। ইভেন আমাদের জিন্নার ছবি দেওয়াও এরকম প্যাট্রিয়টিক কাভার টাভার আমার কাছে আছে। কারণ যারা পাকিস্তানের ইসলামপন্থী, তারা তো তাদের এই হিসাবে ম্যাসকট হিসাবে একেই ব্যবহার করতেন। এটা একটা গেল। আরেকটা জিনিস আমি বলি আর কি, যে স্ট্যাম্প হচ্ছে যে লোকে তো সবচেয়ে প্রথমে স্ট্যাম্পটাই কালেক্ট করে, সবচেয়ে অর্গানাইজ কালেকশন। কিন্তু স্ট্যাম্পের একটা প্রবলেম হচ্ছে তাতে থিমটা ইট ইজ টোটালি কন্ট্রোলড অ্যান্ড গভর্নড বাই গভর্নমেন্ট। গভর্নমেন্টের পলিসি আছে, তাতে ব্রিটিশ পিরিয়ড রাজার মাথা ছাড়া আর কিছুই ছাপা যেত না। পরে উত্তরকালে যখন আমাদের
ইন্ডিপেন্ডেন্স হলো এবং তাতেও গভর্নমেন্টের কিছু রয়েছে, নীতি আছে এই হিসাবে। কিন্তু ম্যাচ বক্স এমন একটা জিনিস যেটা সাধারণের লোকের 10 পয়সা দিয়ে কি 2 পয়সা দিয়ে আগে কেনা যেত, সেই ঘোরে এবং তাতে যা মনে হয় সেটা দিতে পারে। কাজে সেটা কিন্তু তখনকার একটা সোশ্যাল একটা মেসেজ তার থ্রুতে অবশ্যই ম্যাচ বক্স পাসন করে, সেটাও কালেক্ট করতে শুরু করলো। ওই সিগারেটের খাপের মধ্যে স্বদেশি যুগের যেত, মেসেজ যেত, তুমি দেখিয়েছিলে কালি সিগারেট, কালি সিগারেট। তো এই ধরনের যেগুলো সাধারণ লোকের সাধারণের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, তার মধ্যে দিয়ে যদি কিছু মেসেজ ট্রান্সমিট হয়, সেটা হচ্ছে সবচেয়ে ফাস্ট হয় এবং হয়। তো সেই হিসাবে সহজলভ্যতাটাও একটা কথা। তবে এই অ্যাট দি সেম টাইম একটা প্রবলেম যেটা হচ্ছে, এগুলো পেরিশেবল এবং তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং এগুলো কেউ রাখে না। একান্ত যে যারা তখন তারা বাপে মানে কি বলবো, বাবা মার গঞ্জনা সহ্য করে ছোট ছেলেমেয়েরা যারা জমিয়েছে, কেন বাবা মারাও তো সেটা এনকারেজ করতেন যে সেটা খুব একটা নয়, মানে ম্যাচ বক্স বিশেষ করে। তো সেগুলো যেগুলো বেঁচে গেছে, সারভাইভ করেছে, সেগুলোর মধ্যে অদ্ভুত অদ্ভুত সব সাবজেক্ট, অদ্ভুত সবে পাওয়া যায়। যেমন গান্ধী, যে কোনো একটা বলছি যে গান্ধী আরউইন প্যাক্ট একটা হয়েছিল, তার নামে একটা ফ্যাক্টরি হয়ে গেল, গান্ধী আরউইন ম্যাচ ফ্যাক্টরি। এরকম টাইপের অনেক কিছু আছে। না, এমনি আপনার কাছে আমি দেখেছিলাম একবার বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, আনন্দ মঠের হাতে নিয়ে উনি বন্দে মাতরম লেখা আছে ওপরে, ম্যাচ বক্স লেভেল। তারপরে ভারত মাতার অনেক রকমের ভ্যারিয়েশন আছে। তারপরে সবচেয়ে বড় যেটা হচ্ছে, এটা হচ্ছে যে ফ্ল্যাগ যখন, তখনও ন্যাশনাল ফ্ল্যাগ কি হবে সেটা নিয়ে আলোচনা চলছে, ডিবেট চলছে, নানা রকম সাজেশন হচ্ছে। তো এগুলো অন্য কিছুতে পাওয়া মুশকিল, কিন্তু ম্যাচ বক্সে আমরা তিরঙ্গি জানি, চতুরঙ্গি ম্যাচ বক্স লেভেলের মধ্যে আছে, চতুরঙ্গি ফ্ল্যাগ। আচ্ছা, হিন্দু মহাসভার বোধহয় এই সাজেশন যেটা ছিল যে মানে একটা মানে গেরুয়া ব্যাকগ্রাউন্ডের মধ্যে চরকাটা থাকবে, এটা মোটামুটি সবাই মেনে নিয়েছিল, কিন্তু স্ট্রাইপসগুলো কীরকম হবে, কি কালার হবে, সেটা একমাত্র এতেই পাওয়া যায়, ম্যাচ বক্সেই পাওয়া যায়। সুনীতি চ্যাটার্জি বলেছিলেন যে এই স্ট্রাইপসগুলো সাদা, গ্রিন এবং অরেঞ্জ, স্যাফরন, এগুলো হরিজন্টাল থাকবে কেন? একটা নতুন নেশন, সে শুয়ে পড়া এরকম ধরনের স্ট্রাইপ থাকবে, কারণ অনেক দেশেই ভার্টিক্যাল থাকে, তো আমরাও ভার্টিক্যাল করি। ওইটা তার সাজেশন অবধি, তারপর তো আর কিছু এগোয়নি ব্যাপারটা। কিন্তু ম্যাচ বক্স বেরিয়ে গেছে কিন্তু ভার্টিক্যাল স্ট্রাইপ দিয়ে। এই ধরনের নানা রকমের এতে মানে আরও অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে যেগুলো। এ তো গেল থিম নিয়ে আমি বলছি। ম্যাচ বক্সে যে ছোট ছোট কত যে ফ্যাক্টরি ছিল সারা দেশে, এগুলো খুঁজে পাওয়া এখন মুশকিল। যেমন আমার কাছে নোয়াখালীর আছে, একটি আছে কালীঘাটের ম্যাচ ফ্যাক্টরি, যেটাতে লেখা আছে প্যাট্রোনাইজড বাই কাশিম বাজার রাজ। মহেন্দ্রচন্দ্র নন্দী ওটাকে প্র্যাকটিস করেছে, ওটার মধ্যে লেখা আছে। তো এই ধরনের বিভিন্ন যে কোনো একটা এতে ডেপতে গেলে তো অনেক কিছু সেটা খুঁজতে হয়, সব থেকে বড় কথা হচ্ছে খুঁজতে হবে। এটা আরেকটা হচ্ছে যে খুঁজতে হবে, চোখটাও থাকতে হবে নিশ্চয়ই। আরেকটা যেটা আমি যেটা মনে করি, ছবি তো হাজার কথা কয়, আমি হাজার কথা দিয়েও একটা ছবিকে করতে পারি না। সেই জন্য কলকাতার ইতিহাস জানতে গেলে পিকচার পোস্টকার্ডটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি 125 বছর আগে সারা পৃথিবীতেই পিকচার পোস্টকার্ডের একটা জোয়ার এসেছিল। তারও ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে তখন বিদেশ থেকে প্রচুর এরা ভ্রমণে বেরোতো, চারদিকে নানা রকম ক্রুজ এবং এগুলো সব ছিল। তার সাথে যেখানে যেত সেখান থেকে ছবি পাঠাতো সেই জায়গার। তো তাতে কিন্তু অনেক এরকম ধরনের জিনিস পাওয়া যায় যেটা অন্য কোথাও পাওয়া যায় না। কলকাতাতেও সেরকম প্রচুর ছবি আছে পিকচার পোস্টকার্ডে, যেগুলো অন্য কিছুতে পাওয়া খুব দুরূহ ব্যাপার। এবং সেটা ভালো করে খুঁটিয়ে দেখলে এক একটা জিনিসের লোকেশন কোথায়, চৌরঙ্গির ওপরে কোনটা। হ্যাঁ, মানে আমাদের যে সে সময়কার মূর্তিগুলো ছিল বা বিভিন্ন হোটেল, পুরনো হোটেল বা পুরনো বিল্ডিং, পুরনো এই যে হলওয়েল মনুমেন্টটা লালবাজারে এই আমাদের রাইটার্স বিল্ডিংয়ের সামনে ছিল, এটা তো পিকচার পোস্টকার্ডেই তো এই ছবিটা পাওয়া যায়, মানে বা পুরনো এতে। এটাও তো একটা ধরনের মজা, এটাও তো এক ধরনের ইতিহাসকে জেনে যাওয়া। পিকচার পোস্টকার্ডের কলকাতা বিষয়ে আমি বিশেষ করে করি। তো সেগুলোতে যেমন
কলকাতাতে পুরো ময়দান জুড়ে এবং ডিফারেন্ট জায়গাতে আরও ডিফারেন্ট ডালহৌসির মধ্যে প্রচুর স্ট্যাচু ছিল একদম। সেই তখনকার দিনের রাজপুরুষ যারা বেশিরভাগই হয় গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর কিংবা ভাইসরয়, তাদের সব ডিফারেন্ট জায়গাতে ছবিগুলো ছিল। তো তুমি যেটা বললে, যেটা ইম্পর্টেন্ট, হলওয়েল মনুমেন্টটা ছিল ঠিক রাইটার্সের ফেস করলে বাঁ দিকটাতে কোনাতে জাংশনটা আছে ওই জায়গাতে, কারণ ওইখানেই পুরনো ফোর্টটা ছিল যেখানে জিপিও এখন মোটামুটি। কাজেই হলওয়েল ছিল তখন কলকাতার জমিদার বলা হতো। তো সেও তো সিরাজের দ্বারা তাকে একটা কনফাইন করা হয়েছিল একটা ঘরে, ছোট ঘরে। সে বেরিয়ে এসে ওটা তৈরি করেছিল, কিন্তু ওটাতে অনেক এক্সাজারেশন এবার ছিল বলে যারা স্বাধীনতা সংগ্রামী এবং যারা ইতিহাস সম্বন্ধে সচেতন তারা বারবার ওটাকে ডিস্ট্রয় করতে চাইতো। অল্প সময়ের জন্য, সেটা অনেক দিনের জন্য ছিল, কিন্তু পরে ওটা বাজ পড়ে ভেঙে যায় বলে ওটা কার্জন আবার ওটাকে তার টেনিওরে 5 বছর 6 বছরের টেনিওরে ওটাকে মার্বেল দিয়ে ভালো করে করেছিল, এবং সেটাকে বারবার ওটা এদের অ্যাটাকের মানে একটা লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছিল। তো পরে ওটাকে নিয়ে সেন্ট জনস চার্চের ভিতরে এখনো সেখানে আছে। তো সেটাতে পরে সেখানে একটা সুদৃশ্য, ওই জাংশনটাতে একটা সুদৃশ্য ল্যাম্পপোস্ট ছিল খুব সুন্দর। পরে আবার একজন গভর্নরের, লোকাল গভর্নরের, তার একটা স্ট্যাচু ওখানে বসেছিল ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট সময়। এখন ওখানে কিছু নেই। তো যেটা বললাম যে একটা হচ্ছে স্ট্যাচু, কিভাবে আমরা কলকাতার এগুলোকে ভাগ করি, ডিফারেন্ট বিল্ডিং, তারপরে রাস্তা, ডিফারেন্ট রোড, মানে এগুলোতে নানা রকম পার্সোনালিটিস, এবং পার্সোনালিটিসের মধ্যে সেটা একটা মজার ব্যাপার যে এটা খালি যে রাজপুরুষদের ছিল তা নয়, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছিল, প্রসন্ন কুমার ঠাকুর যার সিনেট হলের সামনে যার চেয়ারে বসা, যে সেটা, এগুলো সব পিকচার পোস্টকার্ডে, দারভাঙ্গার মহারাজ যেটা এখনো আছে, ডালহৌসির মোড়ে। এই যে তুমি যেটা বললে ইতিহাস সচেতন, হঠাৎ একটা চিঠি পেয়ে গেলাম কাশিমবাজারের মহারাজাকে লেখা, H.E.A. কটন, ক্যালকাটা পাস্ট অ্যান্ড প্রেজেন্টের রাইটার। উনি তো সিভিলিয়ানও ছিলেন, এবং তার চিঠি হচ্ছে যে পাঠাচ্ছেন একে, কাশিমবাজারের মহারাজাকে, যে ওই স্ট্যাচুটা লক্ষ্মীনারায়ণ সিং বলে যতদূর মনে পড়ছে না, তো তার এতে ওটা বসানো হবে, তার জন্য মিটিং হবে, তার জন্য এ হবে, সেই সংক্রান্তই ওই চিঠিটা। তাতে H.E.A. কটনের সই করা। তো যাই হোক, তাতে কেষ্টদাস পাল, যার ওই এতে কলেজ স্কোয়ারের মোড়ে যার, যেটা এখন ঢাকা পড়ে গেছে, সাংবাদিক বিখ্যাত কৃষ্ণদাস পাল, বিখ্যাত। এই ধরনের অনেক ভারতীয় পুরুষদেরও কিন্তু ওনার মধ্যে ছিল। দুর্ভাগ্যের বিষয় সেই স্ট্যাচুগুলো এখন আমরা দেখতে পাই না। সেটা আমাদের মৃণাল সেনের ওই ছবিটাতেই, সিনেমাটাই দেখানো হয়েছে যে কিভাবে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, সেটা ক্যালকাটা 71-এ দেখিয়েছে। আরেকটা লোকে সেটা খেয়াল করে না, এখন ইউটিউবে পাওয়া যায়, পুনশ্চ সিনেমাটা যদি দেখো তাহলে দেখবে এই ভাঙা হচ্ছে সেনেট হাউস, সেটা তার মধ্যে আছে, সামনে দিয়ে সৌমিত্র যাচ্ছে, বইয়ের মেন প্রোটাগনিস্ট। এই ধরনের উনি কিন্তু ইতিহাসকে এই ধরনের অনেক কিছুতে ধরে রেখেছেন। তো যেমন পিকচার পোস্টকার্ডেই পাওয়া যায় সিই কলেজ, গঙ্গার উপরে বিই কলেজটা আগে নাম ছিল সিই কলেজ, এবং প্রথমে তার যে গম্বুজের মতো তার এর মানে অনেকগুলো যে সেই ফ্যাসাডটা কিন্তু এখনো রেখে দিয়েছে, আমি শুনেছি, আমার খেয়াল নেই আমি যখন গিয়েছিলাম, কিন্তু এখনো নাকি সেই সামনের এই পোর্শনটা রাখা রয়েছে, যেটাতে ওই বিশপ কলেজ তখন ছিল, ওটা প্রথমে, পরে বিই কলেজ হলো, ওই প্রেমিসে বিই কলেজ এলো। এবং সেটা মনে রাখতে হবে 3 বছর সেখানে মধুসূদনও পড়াশোনা করেছে। যখন সে খ্রিস্টান হয়ে গেল ওল্ড মিশন চার্চে, বাবা খুব রেগে গেছে, কিন্তু টাকা পাঠাতে ভুল করেনি, এবং যে মাতা জাহ্নবী দেবী তাকে হাত খরচার টাকা পাঠাতে, 3 বছর করে ওখান থেকে সে ম্যাড্রাস চলে গেল। সেটারও ছবি পিকচার পোস্টকার্ডে পাওয়া যায়। এরকম প্রত্যেক কটা পিকচার পোস্টকার্ড ক্যারেক্টার ধরে ধরে বলা যায় যে তার মানে প্রত্যেকের একটা গল্প আছে, একটা ইতিহাস আছে, কিন্তু ছবি
হাজার কথা কয়। আরেকটা আমি এক্সাম্পল হিসেবে বলছি, একটা পিকচার পোস্টকার্ডের মধ্যে দেখা যাচ্ছে রাইটার্সের সামনে দুটো ট্রাম যেখানে টার্ন করে সেটা টার্মিনাসের দিকে এগোচ্ছে। অদ্ভুত ব্যাপার, একটা ট্রাম ঘোড়ায় চলছে আর একটা ইলেকট্রিকে, ভাবা যায়। এরকম একটা ট্রাম পাওয়া যায়, যেটা ট্রামের পিকচার পোস্টকার্ড পাওয়া যায় যেটা ধর্মতলা খিদিরপুর রুটে, ইনফ্যাক্ট ওটাই প্রথম রুট যেটাতে ট্রাম চালু হয়েছিল, সেটা হচ্ছে স্টিম ট্রাম। তখনকার দিনে ক্ষিতেন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তার বইয়ে কলকাতার চলাফেরা বইতে কলের ট্রাম। উনি স্টিম ট্রাম কথাটা ইউজ করেন, কলের ট্রাম। তো সেটাতে খিদিরপুরে এতে দাঁড়িয়ে রয়েছে দুটো কোচের এবং তাতে লেখা আছে 4 পয়সা ভাড়া, এসপ্ল্যানেড হইতে খিদিরপুর 4 পয়সা। এইখানে একটা জায়গায় আপনাকে মানে সাধুবাদ তো দেওয়ার স্পর্ধা আমার নেই। এই যে আপনি স্টিম ট্রামের সঙ্গে ক্ষিতেন্দ্রনাথ ঠাকুরের কলকাতায় চলাফেরার বইটা রিলেট করলেন, তার মানে আমি বলতে চাইছি মূলত এই অনুষ্ঠানটা আমরা করছি পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য, মানে তাতে যারা কেউ সংগ্রহ করতে, মানে এইটাই জানা, মানে দেখার যে একজন পণ্ডিত মানুষ, মানে আপনার মতো মানুষ, মানে শুধু জমিয়ে গেছেন তা না, সেটার সঙ্গে রিলেটেড যে বইটা পাওয়া যাচ্ছে এবং সেটাও কিন্তু পড়তে হচ্ছে, সেটাও কিন্তু পড়তে হবে, মানে ইতিহাসটা জেনে নেবার জন্য। এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, মানে কোথায় সেই জায়গাটার লেখা রয়েছে পুরোনো দিনের বইয়ের, এটা একটা বিরাট ব্যাপার। এই ট্রাম নিয়েই কথা হচ্ছে যখন, আমি আরেকটা কথা উল্লেখ করছি, তখন ইনি তো হতেন দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতি। এরা রোববারে, তখন দেবেন্দ্রনাথ ঠাকুর থাকতেন পার্ক স্ট্রিটে, পার্ক স্ট্রিটে একটা অ্যাড্রেস ছিল, হ্যাঁ 26 নম্বর পার্ক লেন, সেখানে রোববারে এই নাতি টাতির সময় লোকেরা, মানে মানুষরা তারা যেতেন ওনার কাছে উপদেশ নিতে, সদুপদেশ নিতে, এবং তারা কি কি করছেন উনিও বলে টেক স্টক অফ, মানে নাতিরা কি করছে না করছে। তো ওখানে যেতে যেতে ও তখন এর থেকে যেতে হলে এতে হাইকোর্টের কাছে চেঞ্জ করে তারপরে আরেকটা ট্রাম ধরতে হতো। আচ্ছা। এবং সেখানে উনি কথা প্রসঙ্গে বললেন যে, ক্ষিতেন্দ্রনাথ বললেন দেবনাথ ঠাকুরকে, শুনছি বিজলি দিয়ে, মানে ইলেকট্রিক দিয়েও নাকি এবার ট্রাম চলবে। তো ওটাতে বিস্তারিতভাবে লেখেননি, কিন্তু উনি ওখানে প্রশ্ন করছেন, যখন দাদামশাই প্রশ্ন করছেন যে ইলেকট্রিকে কি করে চলবে, মানে কি করে ট্রান্সমিট হবে পাওয়ারটা। তো আমি তখন বললাম যে হয়তো ওটা ডিটেলে বলেন, আমি সেটা বুঝিয়ে বললাম। তার মানে ওপরে তার দিয়ে একটা কারেন্ট আসছে আর নিচে ট্র্যাক দিয়ে, ট্র্যাকটাও তো লোহার, সেখান দিয়ে কারেন্টটা রিটার্ন করছে। আমার ধারণা যে সেরকমই একটা কিছু বুঝিয়েছেন উনি, সেটা বলে হ্যাঁ সেরকম হলে হতে পারে, এরকম একটা কমেন্টও আছে বইয়ের মধ্যেই আছে। কিন্তু কাজেই প্রত্যেকটা বইয়ে কিছুটা পড়তে হবে, কিছুটা অনুমান, কিছু রিডিং বিটুইন দ্য লাইন্স করে তোমাকে কনজেকচারটা করতে হবে যে কি হয়েছে। না নিশ্চয়ই না পড়লে তো, মানে পড়তে হবে। এই যে সেই যুগের যারা ধরুন সরলা দেবী চৌধুরীর যেটা জীবনের ঝরা পাতা বা অন্যান্য বইগুলো, মানে এই ধরনের স্মৃতি কথাগুলো, এগুলোতে তো প্রচুর জিনিস জানা যায়। সেই সময়কার সামাজিক, আর্থসামাজিক ব্যবস্থা, সেই সময়কার জীবনযাপন, এগুলো তো একেবারে, এগুলো আমাদের যে 19 শতকের যে কলকাতা ছিল, বেঙ্গল ছিল, তার ছবিটাই আমি আনতে চাই। কিসের থ্রুতে? ছবি, লেখা, কোনো ডকুমেন্ট, কোনো চিঠি, কোনো এর মধ্যে দিয়ে যদি আসে, তার থেকে ভালো আর কিছু নয়। মানে এটা তো তখনকার একটা জিনিস দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এর পরবর্তী সময় আর সংগ্রহের কি ব্যাপ্তি আপনার, মানে এটার সঙ্গে আর কি কি সংগ্রহের তালিকায় আমরা রাখতে পারি? মানে এই ভাইসরয় গভর্নর সংগ্রহের এতে এখন ভাইসরয়, এটা আমি লেটেস্ট এতে করছি কিছুদিন ধরে এখনো। সবচেয়ে মজার হচ্ছে যে আমাদের প্রথম গভর্নর জেনারেল যেটা হলো, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিক্লেয়ার করলো, অলরেডি তখন ওয়ারেন হেস্টিংস কিন্তু প্রথমে ক্লার্ক হিসেবে জয়েন করেছিলেন, পরে রেসিডেন্ট হয়ে গেলেন কাশিমবাজারে। সেই অবস্থাতেও তাকে হাজতেও কাটাতে হয়েছে, সেই ইতিহাস অনেকেরই জানা আছে। তখন তাকে
কৃষ্ণকান্ত নন্দী, কান্তমুদি বলা হতো যাকে, তার বাড়িতে আশ্রয়ও পেয়েছিলেন। পরে সে একবার দেশে ফিরে গেল, ফিরে আসার পরে তার কাজে খুশি হয়ে তাকে গভর্নর জেনারেল করা হলো। তখন কিন্তু নামটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল না, তখন ছিল গভর্নর অফ ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল। এবং 3টে প্রেসিডেন্সির, বম্বে, ম্যাড্রাস এবং কলকাতা, মানে ফোর্ট উইলিয়ামের, এর মধ্যে এই ছিল হেড এবং এই সবাইকে কন্ট্রোল করত। এটা নামে ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আমি এক্স্যাক্ট ডেটটা আমার মনে পড়ছে না, আর 1785 কি এরকম সময় হবে। ওনার টেনিওর ছিল খুব লম্বা, ছিল 12 বছর বোধ হয়। 12 বছর। এবং তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই টাইটেলটা পেল কিন্তু বেন্টিংয়ের সময় 1833, আমার যদ্দূর মনে পড়ছে, সে পেল সেই টাইটেলটা, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো এই হেস্টিংসের শেষ জীবনটা তো খুব কষ্টে কেটেছিল। কষ্টে বলতে তার এগেনস্টে একটা ইমপিচমেন্ট হয়ে গিয়েছিল, যাতে 7 বছর ধরে সেই ইমপিচমেন্ট চলে। এবং উনি শেষে অ্যাকুইট হয়ে যাওয়ার পরেও উনি বলেছিলেন, এর থেকে আমার পানিশমেন্ট হয়ে গেলে তাড়াতাড়ি যদি এটা হতো, সেটা উড হ্যাভ বিন বিয়ারেবল ফর মি, এটা আমার কাছে আনবিয়ারেবল হয়ে গেছে। পরে তো গলায় ক্যান্সার হয়ে উনি তো খেতে পারেননি, মানে উনি প্র্যাকটিক্যালি স্টারভেশনেই মারা গেছেন। তো যাই হোক, তার এই একটা চেকের উপরে সই আছে আমার কাছে। এবং তারপরে ডিফারেন্ট গভর্নর জেনারেল চেঞ্জ হচ্ছে। আমি যেটা বলতে চাইছিলাম যে এত গভর্নর জেনারেল যারা রয়েছে, তার 3 বছর, 4 বছর, 5 বছর, কেউ 6 বছর এরকম টাইপের হচ্ছে। একজন মাত্র 2টো টেনিওর পেয়েছিলেন, সে হচ্ছে গিয়ে কর্নওয়ালিস। একটা টেনিওরের পরে একটা গ্যাপ, তারপরে আবার কিছুদিন। কিন্তু 8-10 মাসের মধ্যেই উনি গাজীপুরে উনি পেট খারাপ হয়ে উনি মারা যান এখানে 8-10 মাস পরে। আর ক্যানিংয়ের সময় হলো 1857-তে সিপাহী বিদ্রোহ হলো, এবং সিপাহী বিদ্রোহতে ফাইনালি তো সিপাহীরা হেরে গেল এবং আবার ইস্ট ইন্ডিয়ার রাজত্ব কায়েম হলো। তখন ব্রিটিশ পার্লামেন্টে এরা ডিসাইড করলো যে আর ইনডাইরেক্টলি আর এদের না, ব্রিটিশরাই ডাইরেক্ট নেবে। তার মানে কি, রানীর রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে একজন গভর্নর জেনারেল থাকবেন, সেই হিসাবে তার নামের সাথে যোগ হলো ভাইসরয়। ভাইসরয় মানে রয়্যালটির রিপ্রেজেন্টেটিভ সে। তার মানে ক্যানিংই হলো যে দুটো হলো, একটা হলো গভর্নর জেনারেল শুধু, আর একটা হলো গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়। তো এদের সবাইকার জীবন সম্বন্ধে জানতে হয়, তারা কি কি ইম্পর্টেন্ট কাজ করেছে, কি কি আমাদের ভারতীয়দের নজরের দিক থেকে খারাপ কাজ করেছেন। দমন নীতি তো তার মধ্যে একটা আছে, আর কিছু অনেক ভালো কাজও করেছেন। যেমন এই পড়তে গিয়েই জানতে পারলাম, আমরা ডালহৌসি সম্বন্ধে জানতাম যে অযোধ্যাকে সে অ্যানেক্স করেছে, ওয়াজিদ আলী শাহকে করে। কোহিনূরকে নিয়ে যাওয়ার ব্যাপারে ওনার একটা বড় হাত ছিল। এর থেকে মানে দিলীপ সিং তখন ছোট, তার থেকে নিয়ে গিয়ে উনি পার্সোনালি ক্যারি করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ওর সময়ই আশ্চর্য হতে হবে যে প্রথম স্ট্যাম্প বেরিয়েছিল, মানে ডাক সিস্টেম একটা বিরাট বড় একটা ইম্পর্টেন্ট। তার সিস্টেমেই রেল চালু হয়েছিল তার সময় টেলিগ্রাফ চালু হয়েছিল। এবং ইউনিভার্সিটির 3টে ইউনিভার্সিটি যে চালু হলো 1854-এ, সবচেয়ে প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি, তার কিন্তু হোমওয়ার্ক এবং গ্রাউন্ড পেপার এগুলো সব তার আমলেই করা হয়েছে। হ্যাঁ, সে তো 100বার। মানে আমরা ওয়ারেন হেস্টিংসকেও যেমন অত্যাচারী বলি, ওয়ারেন হেস্টিংসের সময় এশিয়াটিক সোসাইটি হয়েছে, মাদ্রাসা হয়েছে, এগুলো। হোটেলের ব্যাপারে আপনি একটা বলছিলেন যে হোটেলের কিছু সংগ্রহ, মানে হোটেলের কি সংগ্রহ হতে পারে? হ্যাঁ, বলি যে একটা হচ্ছে যে মানে কলকাতার একটি হোটেল যে এশিয়ার প্রথম হোটেল, সেটা আমার সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছিল, স্পেন্সার্স হোটেল, 1830 সালে। সেই করতে করতে বাকি হোটেল সম্বন্ধে যখন দেখছিলাম, দেখলাম গ্র্যান্ড হোটেলের ইতিহাসও, গ্র্যান্ড নামটা কেন হলো, ম্যাডাম গ্র্যান্ড বিখ্যাত একজন সোশ্যালাইট ছিলেন, তার হিস্ট্রি অনেকেই জানে। এবং সেইখানে সবচেয়ে মজা হচ্ছে একটা বোর্ডিং থেকে হচ্ছে মিসেস মং বলে একজন আইরিশ লেডি, তিনি একটা ছোট হোটেল বানিয়েছিলেন, 2 তলা না 3 তলা। সেটা থেকে পরে আরাটন স্টিফেন সে অনেক বড় করেছেন। তো তার একটা
পেলাম, ভাউচার পেলাম, সেটাতে মিসেস মংস গ্র্যান্ড হোটেল, যেটা এখন ভাবা যায় না। দারুণ ব্যাপার। তো এই ধরনের এই করে মানে আপনার কাছে তো স্পেন্সার্স হোটেলেরও অনেক কিছু রয়েছে। স্পেন্সার্স হোটেলেরও অনেক কিছু রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, মধুসূদনের সাথে জড়িত, সে নিশ্চয়ই দিলীপ সিং এর সাথে জড়িত, ওখানে দীর্ঘদিন কাটিয়েছেন হ্যাঁ মধুসূদন। তো এই ধরনের শঙ্করের যে এটা চৌরঙ্গি, সেটা তো ওইটার উপরে বারোয়েল সাহেব। গোপালদা, এবার আসি আপনার চিঠিপত্রের ব্যাপারে। চিঠিপত্রে যে বিখ্যাত লোকদের চিঠি বলতে আমি সবচেয়ে প্রথমে তো এর থেকে বড় হাউস তো হয় না, মানে বড় ফ্যামিলি, ঠাকুর ফ্যামিলির দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে রথীন্দ্রনাথ ঠাকুর অব্দি 4 জেনারেশনের চিঠি আছে আমার কাছে। তার মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর একটি চিঠি আছে এখানে লেখা, আরেকটি আছে উনি যখন লন্ডনে ছিলেন তখন সেখান থেকে ডি ট্যাগর বলে, এখানে একটা দ্বারকানাথ ঠাকুর লেখা আছে। আর রবীন্দ্রনাথের চিঠি, তার ছেলের চিঠি, তার বাবার চিঠি, এগুলো তো আছেই। এছাড়াও বঙ্কিমচন্দ্রের চিঠি, শরৎচন্দ্রের 3-4টে জায়গায় ছিলেন, সেগুলো ডিফারেন্ট জায়গা থেকে চিঠি একটু মানে অনামী চিঠিও তো অনেক ইতিহাস বলে, যে বিপ্লবীদের চিঠি। হ্যাঁ, মানে চিঠিটা একটা মানে ইতিহাস জানার পক্ষে খুব মারাত্মক জিনিস আমার মনে হয়। মানে যে কোনো যেটা বললে বারিন ঘোষের একটা চিঠি আছে, তিনি ওই ইনকগনিটো মানে লুকিয়ে কোথাও থেকে মানে অন্য নামে, ছদ্মনামে লেখা, তো সেখানেও বাঁকুড়ার একটা অ্যাড্রেস থেকে, এই ধরনের চিঠি তো প্রচুর আছে। আর এর সঙ্গে আপনার আরেকটা বিরাট ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে সই করা বই। সই করা বইয়ের এটা মানে কি করে শুরু হলো, এই পাড়াতেই একটা ছোটোখাটো বই মেলাতে দেখছিলাম একটি অবাঙালি একটি বইয়ের দোকান, সেখানে তো বাংলা বই আছে অনেক। সেই দেখতে দেখতে পাতা উল্টাতে গিয়ে দেখলাম যে প্রেমেন্দ্র মিত্র বইটা উপহার দিচ্ছে উত্তম কুমারকে। দেখে আমি তো খুব অবাক হয়ে গেলাম যে করে। পরে বাড়িতে এসে মনে হলো একটা যখন বেরিয়েছে আরও বেরিয়ে, সঙ্গে সঙ্গে আবার দৌড়ে গেলাম। সে 1000খানেক বই, পাতা উল্টে উল্টে প্রথম 3টে পাতা দেখি, তারপরে দেখলাম প্রেমেন্দ্র মিত্রেরই আরেকটা বই, পুলক বন্দ্যোপাধ্যায় তার বই উত্তম কুমারকে, নলিনীকান্ত সরকার তিনি উত্তম কুমারকে এ করছেন, তরুণ কুমার ভাদুরী তিনিও, এই ধরনের বই পেলাম অনেক। তারপরে রবীন্দ্রনাথের বই, যেটা তখন বিশ্বভারতী হয়নি, যে চিন্তামণি ঘোষ পায়োনিয়ারে যে কাজ করতেন এলাহাবাদে, ওই প্রেসটার নাম হচ্ছে ইন্ডিয়ান প্রেস, ইন্ডিয়ান প্রেসের চিত্রাঙ্গদা, এরকম অনেক পেয়েছি। সে নানা রকমের, সে বইয়ের সইটাও খুব ইন্টারেস্টিং পাওয়া। একটা সত্যজিৎ রায়ের 2টো পুস্তানিতে সই করা, বাংলাতে ইংরেজিতে, সেরকম বইও, এগুলো সব কিন্তু রাস্তার ফুটপাত থেকে পাওয়া। তার মানে আমি এবার চলে যাচ্ছি যে শেষের দিকে আমরা এসছি, যে যারা এখন সংগ্রহ করবে, মানে বা আমাদের এই উদ্দেশ্যটা তো আপনাকে বললাম যে নতুন প্রজন্ম যাতে উৎসাহিত হয় এবং সংগ্রহ করতে শুরু করে, কারণ এইগুলো তো আমাদের একটা লিগাসি, এটাকে বহন করে রেখে নিয়ে যাওয়া। তো তাদের ক্ষেত্রে আপনি কি আপনার বক্তব্য, একজন মানে ভেটারেন কালেক্টর হিসেবে? একটা কথা বলতে পারি যে সংগ্রহ করলে এক তো হচ্ছে যে তার জন্য পড়াশুনো করতে হয়, সেটা তো একটা জ্ঞানের আছে, এবং সেই সাথে একটা ঠিক আছে পজেশন, প্রাইড অফ পজেশন কি অফ পজেশন যেটা বলি, সেটা তো আছেই, কিন্তু সেই সাথে স্টাডি করলে অনেক কিছু, অনেক ইতিহাস যেটা জানা নেই লোকের, সেগুলো বেরিয়ে আসে, তার মধ্যে থেকে পড়লেই বেরিয়ে আসে। এবং এটাতে একজন বয়স্ক লোকের জন্য কিছু না করে সে যদি পেপার কাটিংও করে যায় বহু বছর ধরে, সেগুলোকে পরে যখন সে দেখবে, করবে, তাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে না। কিন্তু যেগুলো আমি অকেজো জিনিস বলে ফেলে দিচ্ছিলাম, সেগুলোকেও যদি জমিয়ে রাখি, কিংবা পুরনো জায়গার দোকানে, মানে রবীন্দ্রনাথের কথায় জীবনের ধন কিছুই যায় না ফেলা। শেষ প্রশ্নে আসি, যেই বিরাট সম্ভার আপনার, মানে আপনার পরবর্তীতে কিভাবে ভাবছেন এগুলোর নিয়ে? মানে সেগুলো, সেটা একটু কি বলবো, খুব উৎসাহব্যঞ্জক নয়, কারণ আমার 2 কন্যা, কেউই এটা নিয়ে খুব একটা যে হয়তো একটু বুঝিয়ে বললে তাদের রেখে দেবে, কিন্তু তাদের তো মানে কর্মব্যস্ততা অনেক বেড়ে গেছে। কিন্তু তারা রবীন্দ্রনাথের চিঠি তো আর কাউকে বোঝাতে হবে, বঙ্কিমচন্দ্রের চিঠি তো আর কাউকে বোঝাতে হবে না,
তো কাজেই সেটা থাকলে তারা সেটা বুঝবে এবং সেটাকে তারা নিশ্চয়ই মাথায় করে রাখবে। কিন্তু এই যে স্ট্যাম্প এবং এই যেগুলাতে বোঝার ব্যাপার আছে অনেক স্টাডি, সেটা হয়তো কেউই আর ওটাকে ডিসাইফার করতে পারবে না। এটা একটা চিন্তার বিষয়। মানে সংগ্রাহক হিসেবে মানে আমার তো মনে হয় যে একটা মানুষ রিটায়ার্ড মানুষের জীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠতে পারে এই সংগ্রহ। সংগ্রহ শুধু সঙ্গী নয়, আমি বলছি অবশ্য কর্তব্য, এই জন্য যে তাতে তার টায়ার্ডনেস হবে না, শরীর ফিট থাকবে, তার মানসিকভাবে মেন্টাল এটা ঠিক থাকা, স্বাস্থ্যটাও ঠিক থাকাটা খুব দরকার। এবং বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি দেখা গেছে তারা যারা কালেক্টর তারা বহুদিন অবধি দীর্ঘজীবী হয় এবং তারা সুস্থ শেষ জীবন অবধি একটা অ্যালজাইমার হয়ে গেল বা হয়ে গেল সেরকমের থেকে তাদের সুস্থভাবে তারা জীবন কাটাতে পারে এবং অল্প বয়সীর সাথে মেশার সুযোগ হয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কমিউনিকেশনটা হয়। অনেক ধন্যবাদ গোপালদা আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আবার আসবো আপনার কাছে, আরও অনেক গল্প শোনা বাকি, অনেক কিছু দেখা বাকি। এই স্বল্প সময় তো সবটা ধরা যায় না, তবু একটা রইল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ডকুমেন্টেশন। ভালো থাকবেন আপনারা, নমস্কার।